মোট এখানে বিকাশ খরচার পরে আছে ৪৯,৫০০ টাকা। বিসমিল্লাহ বলে ধরেন। তো আপনারা সবাই ভালো আছেন? প্রায় 6 মাস আগে আপনাদের এই মসজিদের ভিডিও করছিলাম। এটা একটা মসজিদ, দেখলে বুঝাই যায় না মনে হয়। আগে তো অবস্থা আরো খারাপ ছিল, বন্যায় মসজিদের উপরে গাছ পড়ে মসজিদ পুরো একদম মাটির সাথে মিশে গেছিল। বন্যায় গাছ পড়ে মসজিদ পুরো মাটির সাথে মিশে গেছিল আপনাদের। তো ওই ভিডিও করছি, এক পর্যায়ে ভিডিও দেখে অনেকে অনুদান দিছিল। আগে 22,000 টাকা দিয়ে গেছি। 22,000 টাকা পরে এইটা আপনাদের টাকাটা আর অনেক আগেই আসছে। আমি এদিকে আসা হয় না, দেওয়া হয় না। আমি তো ওদিকে যাতায়াত করি, আপনাদের এলাকা আমার আসা হয়, একদম আসা হয় না বললেই চলে। এইখানে টাকা আছে ইউকে থেকে একজন আপু, সে কিছু টাকা কালেকশন করে দিছে 36,000। তো বিকাশ খরচা গেছে। তারপরে ইউএসএ থেকে এক আপু সম্ভবত তার ভাগ্নারে দিয়া 11,000 টাকা দিছিল। আর সৌদি আরব থেকে একজন 3,000 টাকা দিছে। মোট এখানে বিকাশ খরচার পরে আছে ৪৯,৫০০ টাকা। বিসমিল্লাহ বলে ধরেন। তো এখন আপনাদের মসজিদের অবস্থা কি একটু দেখান, দেখেন ভালো করে দেখেন। আমরা অসহায়, আমরা নামাজ পড়ি। না খোলার দরকার নাই, এখান থেকে দেখা যাচ্ছে। ও আসেন, ভিতরে আসেন আপনারাও। যে মসজিদ ঢাকা শহরের বা উন্নত শহরগুলোর মসজিদ কত সুন্দর থাকে। তো আগের 22,000 আর এখানে 49,500, তো একেবারে কম পান নাই মোটামুটি যা পাইছেন। তখন আপনাদের প্ল্যান পরিকল্পনা কি? প্ল্যান পরিকল্পনা তো টাকা লাগবে। এই যে ওয়াল টল করিয়ে ইত্যাদি খাম্বা টাম্বা বসাই, এরপর এখন যদি এটা না পারেন, এটা যদি পারতে দেরি হয়, তাহলে আমাদের কাঠের ঘরের কথা কইছেন, এই কাঠের ঘরটা আমাকে আপাতত তুলে দেন। দেখেন ঘর ভাঙা লাগবে, সুযোগ বারবার আসে না। একবার আপনাদের ভিডিও দেখে এক ভদ্রমহিলা আমার ফোন দিছে যে আপনাদের একটা কাঠের ঘর করে দিবে, ঠিক আছে। আমি আপনার বড় ভাই হয় সম্ভবত, চাঁদপুর মসজিদ ইমাম। আমি সেই ইমাম সাহেবের ফোন দিছি যে একজন কাঠের ঘর করে দিতে আগ্রহী, যত ব্যয় সে একলাই বহন করবে। সে রাজি হলো না, বললো না আমাদের কাঠের ঘর দরকার নেই, আমাদের এখানে পাকা বিল্ডিং, ছাদ দেওয়া বিল্ডিং দরকার। যার বাজেট যতটুকু, তার বাজেটও কাঠের ঘর পর্যন্তই ছিল। তো এক পর্যায়ে আমি সেই ভদ্রমহিলাকে বলি যে দেখেন আপা, তারা তো কাঠের ঘরে রাজি হচ্ছে না। তখন আর কি করে রাজি না হইলে? আপনারা তো রাজি হন না, তখন হয়েছিলেন? মূলত আসলে কি দেখা যায় যে এখন যদি কেউ আমাদেরকে কাঠের ঘর করে দেয়, তো পরবর্তীতে দেখা যায় 2-4-5 বছরের মধ্যে আবার কাঠের ঘরটা ভাঙতে হবে। এখন আমরা চাচ্ছি যে কাঠের ঘর না হয় যদি সেই কাঠের ঘর করে দিবে, কিন্তু সেই কাঠের ঘরের যে অনুদানটা সেটা যদি আমাদেরকে দিত, তাহলে আমাদের কাছে যা আছে এবং তার পক্ষ থেকে যে অনুদানটা আমরা পাবো, মিলিয়ে আমরা প্রাথমিকভাবে বিম টিম দিয়ে শুরু করলে আস্তে আস্তে হয়তো অনেকেই আরো। শোনেন, আমার তো অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয় বা জিমেলে মেল করে। এখন আজ থেকে কাঠের ঘরের প্রস্তাব দিছিলাম মনে হয় 4-5 মাস হয়েছে। এখন যে ভদ্রমহিলা আমার কাঠের ঘরের প্রস্তাব দিছিল, তার সাথে আমার এখন আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ নাই। ওই একবারই মেসেজ দিছিল। আমি এখন চাইলেও তার নাম্বারে লাস্টে কতবার তার নাম্বার আমি সেভ করে রাখি না, আমি খুঁজে বের করতে পারবো না। এখন তারে আমি যে আবার ফোন দিয়ে রিকোয়েস্ট করব বা মেসেজ করব, ঠিক আছে, এরকম অপশন এখন আমার কাছে নাই। আপনাদের তখন উচিত ছিল কাঠের ঘরে আপনাদের রাজি হওয়া উচিত ছিল। ওই দৃষ্টিকোণ থেকে আসলে তার নামও আমার মনে নাই, তার ফোন নাম্বার লাস্টে কত তাও মনে নাই। এখন এই কথাটা এখন লাস্ট মুহূর্ত কাঠের ঘরের কথা বলছে কেন? বলছে অতি কষ্টে, কেন বন্যা বাদল আসলে মসজিদে আসা যায় না, এবার কাদা বৃষ্টিতে মানে নামাজ পড়া যায় না, অনেক কষ্ট হইতে আছে। কিন্তু ওই দেখা যাইতে আছে আমরা এই কথাটা উঠছে তো খালি এই বিনিময়ে। নামাজ পড়তে খুবই কষ্ট হয় মুসল্লিকে, পানি উঠতে সব তলাই যায়। পর উঠলে আবার সব কাদা পেরি সব লেপড়ি চেপড়ি হয়ে যায়। নামাজ পড়তে খুবই একটা কষ্ট হয়, এই জন্য এখন বাধ্য হয়ে কাঠের ঘরের কথা বলা হয়। যাই হোক, আমি একটু কথা বলি, মানে দর্শকের ওই আপনার যারা তারা দেখবে যে আসলে এমন অনেক হাজার কোটি টাকার মালিক আছে, অনেক সম্পত্তি আছে, তারা অনেক হয়তো নামাজ পড়তে পারে না বা নামাজ পড়ার মতন তাদের
সময় হয় না বা মানে পড়তে পারে না, অসুস্থতার কারণে। হ্যাঁ, অসুস্থতার কারণে, কিন্তু কোটি কোটি টাকার সে মালিক। কিন্তু এখন আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে যারা আসলে নামাজ পড়ে। তো এজন্য আমি তাদের মানে বিত্তবান যারা আছে অনেকের কাছে অনুরোধ করব, অন্ততপক্ষে যাতে কারো সামর্থ্য আছে যে সে একটা 5 তলা মসজিদ করে দিতে পারে, আছে অনেক লোক, অনেক লোক আছে। তো এজন্য আমি বলবো যে অন্ততপক্ষে দেশের গ্রামের খেটে খাওয়া মানুষগুলো যারা অন্ততপক্ষে খেটে খাওয়ার পরে মসজিদে আসা একটু ইবাদত বন্দিকে করতে পারে সুন্দরভাবে, এমন যদি কেউ বিত্তমান মানুষ থাকে তাহলে যেন আমাদের এই মসজিদটার প্রতি একটু সুনজর রাখে। আপনার ভিডিওর মাধ্যমে এই বার্তাটা আমি পৌঁছে দিতে চাই আর কি। আমরা মঠবাড়িয়া একদম সুন্দরবনের কাছাকাছি ওই জায়গায় একটা মসজিদ করছি প্রায় 22 লক্ষ টাকা খরচা করে, ঠিক আছে? এটা বিশাল অবস্থা, প্রায় 3 তলা ফাউন্ডেশন দেয়া। 5 লক্ষ টাকা অনুদান তো অনেক। হ্যাঁ, 22 লক্ষ টাকারও বেশি গেছে আনুমানিক বলছি, ঠিক আছে? 3 তলা ফাউন্ডেশন দিয়া আপনার প্রায় 1200 স্কোয়ার ফিট মসজিদ, টাইস করা, সবকিছু একদম ফুল কমপ্লিট। অনেক জায়গায় লাগে না, হ্যাঁ, সেখানেও অনেক কিছু করিয়া দেয় বা অনেক না, কিন্তু আমরা যে জায়গা দিছি না ওই জায়গা লাগে। সুন্দরবনের ওদিকে তো সবাই গরিব, সবাই মাছ ধরে, ওনাদের নামাজ পড়ার এত আগ্রহ মাশাআল্লাহ, কিন্তু ওনাদের নামাজ পড়ার জায়গা নাই। আমাদের এখানেও এইভাবে, কিন্তু আমাদের নামাজ পড়া সবারই এরকমের আগ্রহ। আমাদের এখানে মসজিদটা একান্ত মানে খুবই জরুরি, কারণ মসজিদে আমরা যদি নামাজ পড়ার জন্য মসজিদে যাইতে হয় তাহলে আমাদের একটু দূরে যাইতে হয়। কিন্তু এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যাতে আমাদের দূরে যাইতে না হয়, বাড়িতেই আমরা বাড়ির দরজায় যাতে জামাতের সাথে নামাজ পড়তে পারি, যে সুন্দর পরিবেশ হয়, যাতে মানুষগুলো যাতে আল্লাহকে ভুলে না যায়, দিনের পথে থাকতে পারে। এবার ছোট ছোট ছেলেমেয়েরা যাতে অন্তপক্ষে সকালবেলা মক্তব পড়তে পারে, কোরআন শিখতে পারে, এবং বিশেষ করে যারা এই অনুদানগুলো দেয় তাদের জন্য দোয়া করতে পারে, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কল্যাণকামী হয়। এইসব বিষয়ের উপরই আর কি ভিত্তি করিয়া মানুষের কাছে মসজিদের কথা তুলে ধরা, বিশেষ করে আপনার মাধ্যমে আমরা তাদেরকে বলতে চাই আর কি, যে বিত্তবান মানুষ যাতে আমাদের মসজিদের প্রতি খেয়াল রাখে, যাতে আমরা একটা সুন্দর মসজিদ পাই, নামাজ পড়তে পারি, তাদের জন্য দোয়া করতে পারি। আমাদের এর চাইতে আর আমাদের এতই নাই যে আমরা নিজেরা করব, তারপরও 10-এর সহযোগিতা একটা কাজ উঠে যাইতে পারে। জি, তবে এই আমাদের মসজিদটা যেভাবে আছে, কিন্তু এভাবে মসজিদ কিন্তু কোথাও নেই। কিন্তু আমরা তো এই জন্যই আফসোসে মরে যাই যে অনেক জায়গায় অনেক কিছু লাগে না, সেখানে হয়, কিন্তু আমাদের এখানে মসজিদটা লাগে, কিন্তু আমরা পাচ্ছি। তবে আল্লাহর ইচ্ছা কবে পাবো এই আশায় আছি। আপনারা একটু চেষ্টা করছেন, হ্যাঁ, যে যত কর্মে মসজিদটা ভালো হয় বা ভালোভাবে আমরা তুলতে পারি বা ভালোভাবে উড়াইতে পারি, মুসল্লিরা নামাজ পড়তে পারে, এই জন্য আপনারা চেষ্টা করি ইনশাল্লাহ। না, হার্টের সমস্যা কার আপনার? হ্যাঁ, দেখান তো একটু রিপোর্টগুলো এগুলো। এই যে আচ্ছা, ওটা তো আরো আগের, ওইটা রাখেন। এই যে এটা এই সেটার হাড়ে ছিদ্র ইসিজি বা ইটিটি এগুলা রিপোর্টগুলো নাই? হ্যাঁ, এই যে আছে। এসএসসি গেলে ঘরে মনে হয় রয়ে গেছে। এইটা এসএসসি রে, এটা ইসিজি না, ইসিজি অন্যটা। না হ্যাঁ, এটা আলট্রাসাউন্ড নিতে পারে, রাখেন না, এটা। এসএসসি তে এইডি হচ্ছে। আচ্ছা, এখন কি হয়েছে আপনার সমস্যা কি? আমার এই হাড়ে সমস্যা হয়, হাট ব্লক হয়ে ভিতরে ছিদ্র হয়ে গেছে। হ্যাঁ, কারণ অপারেশন করবে, কয়েছে 5-6 লাখ টাকা লইয়া আইসেন। হ্যাঁ, আমি আর যাইতে পারতে যাই রে, টাকা নাই কি নিয়ে যাব। হ্যাঁ, যদি কেউ সাহায্য করতে কিছু তাহলে আমি অপারেশনটা করতে। হ্যাঁ, আমার স্বামী নেই, আমার ছেলে নাই। হ্যাঁ, আমি একাই খেলি। তাহলে আপনার কত টাকা লাগবে অপারেশনে? নর্মাল 5 লাখ টাকা লাগে। সমস্যা কি হাড়ে? ছিদ্র হাড়ে? ছিদ্র অপারেশন করা লাগবে, ছিদ্রটা। আর হাড়ে মানে ঋণ বসাইতে হইবে 2 পদে। তাহলে সুস্থ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সুস্থ হবে আল্লাহর নাম লইয়া। ডাক্তারে কইছে ঈদের পর আপনি যোগাযোগ করেন, টাকা পয়সা যদি পারেন যোগাইতে। হ্যাঁ, তাহলে আমি যাইয়ে এটা করতে পারি। যাই করিও, যদি আমার কেউ নাই বুঝলেন, কেন আমার দেখবে দুনিয়াতে একটা ছেলেও দেয় নাই, স্বামী নাই,
তারপর কেটে দেখবে আপনারা যদি কেউ দয়া করিয়ে আমার একটু সাহায্য করতেন তাহলে আমি বাঁচতাম। আর নাহলে তো আমার ডাক্তার কইছে যে আমার কোনো বাঁচারই নেই অপারেশন না করলে। আপনি কি দেখেন কমে কি করতে পারেন? আমার কেউ না, আমি গরিব মানুষ, আমি মানুষের ঘরে খাই, মানুষের ঘরে খাই, মানুষে খাওয়াই। হ্যাঁ, এরকমের মানুষের আমার দেখাইবে ডাক্তার, এখন চিকিৎসা করে ঔষধ খাওয়ার পর্যন্ত টাকা নাই। ফুলে গেছি, শরীর মরিল সব ফুলে, পেট ফুলে, লাঞ্চে পানি, তারপর আবার ওই পেটের মধ্যে আছে না, ওইগুলো লিভার ফাংশন নষ্ট হয়ে গেছে।